নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিএনপি কর্মী, বিএনপির কথিত নেতা, আত্মস্বীকৃত নেতা, আত্মদাবিকৃত নেতা রাশেদ খান ধৃষ্টতা প্রদর্শন করেছেন, লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন। যে বক্তব্যের আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো এবং চুলচেরা বিশ্লেষণ করব। দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচয় দেওয়ার কিছু নেই। নাসিরউদ্দিন পাটোয়ারি মানে হিট, নাসিরউদ্দিন পাটোয়ারি মানে বাংলাদেশের সবাই তাকে চেনে এবং নাসিরউদ্দিন পাটোয়ারির ভক্ত এদেশের জেনজিরা, ছেলে মেয়ে জেনজি যারা, তাদের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি একজন আইডল। এজন্য আপনারা দেখেছেন, গত রমজানে দেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যায় তরুণ প্রজন্মের ঢল নামে। অন দি আদার হ্যান্ড, এই রাশেদ খান যদি কোথাও যায় কেউ তার দিকে তাকিয়েও দেখবে না যে রাশেদ খান নামের একজন কেউ আছে। একসময় রাশেদ খান ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এখন রাশেদ খানকে দেখলে তরুণ প্রজন্ম থুতু নিক্ষেপ করবে বলে মনে হচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে একটা মসজিদে গেছে, মানুষের কি আগ্রহ, তরুণদের কি আগ্রহ। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ঘিরে সেলফি তোলার যে একটা হিড়িক, তার সাথে এদেশের তরুণ সমাজের সেলফি তোলার যে আগ্রহ, এইটার যে গুরুত্ব আছে, রাশেদ খানকে ভর্তা করলেও রাশেদ খানের সেই গুরুত্ব রাজনীতিতে হবে না। তো দর্শক দেখেন, রাশেদ খান লিমিট ক্রস করেছে, তার বক্তব্যে আমি আসছি। তার আগে ভূমিকা দিই। রাশেদ খানের অনেক ভূমিকা অবদান ছিল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, এবং রাশেদ খানের অনেক ত্যাগ আছে। যেভাবে নির্যাতিত হয়েছেন এবং তার পুরো পরিবার যেভাবে হয়রানির শিকার হয়েছেন, যেভাবে মার খেয়েছেন এবং যেভাবে অর্থ কষ্টে ভুগেছেন, নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন। এই রাশেদ খানরা যদি রাজনীতি না করতেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন না করতেন, জাস্ট রিডিং রুম, সেন্ট্রাল লাইব্রেরি এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করে কমপক্ষে একটা ব্যাংকের ভালো একটা পোস্টে চাকরি করতেন, আজকে লক্ষাধিক টাকা তার বেতন হতো। ভাগ্য ভালো থাকলে বিসিএস ক্যাডার হতে পারতেন, একটা সুন্দর নিরাপদ জীবন যাপন করতেন, এতে কোনো সন্দেহ নাই। রাশেদ খানের সেই কোয়ালিটি, মিনিমাম কোয়ালিটি, সেগুলো ছিল। রাশেদ খানের অনেক অবদান আছে, আমি জানি। আমি কাছ থেকে, আমার অত্যন্ত কাছের ছোট ভাই, বিশেষ করে ওর ত্যাগের ঘটনা যখন আমার মনে পড়ে এবং মাঝে মাঝে ফেসবুক পোস্ট দেয় যে কি কষ্ট করেছে, দুইটা বাচ্চা, যমজ বাচ্চা, মাঝে মাঝে অসুস্থ হতো, হসপিটালে ভর্তি করাতো, এবং তার স্ত্রী অনেক কষ্ট করেছে, তার বাবা একজন সম্ভবত রাজমিস্ত্রি, যে কষ্ট করেছে, বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছে এবং পরিবারকে তেমন কন্ট্রিবিউট করতে পারেন নাই। পুরো পরিবার, সাধারণত আমরা যারা পড়াশোনা করেছি, মাস্টার শেষ করার পরে আমরা মোটামুটি একটা উন্নত জীবনযাপন করতে পেরেছি বাংলাদেশের পার্সপেক্টিভে, পরিবারকে কন্ট্রিবিউট করতে পেরেছি, একটা হেভি লাইফ লিড করেছি, কখনো দেশে কখনো দেশের বাইরে, মানে একটা অসাধারণ জীবন। সেই তুলনায় যখন ভাবতাম যে আমার ছোট ভাই রাশেদ খান, ও তো চাইলে আমাদের মতোই হতে পারতো, কিন্তু না, ও ফ্যামিলিকে একটা টাকা দিতে পারে না, নিজের বাসা ভাড়া ঠিক মতো দিতে পারতো না, অনেক অবদান আছে। কিন্তু রাশেদ খান বিএনপির নির্লজ্জ এবং নোংরা দালালি করতে করতে তার সমস্ত অবদানকে ম্লান করে দিয়েছেন। মানে এমন একটা সময় এসেছে রাশেদ খানের অবদান স্বীকৃতি দেওয়ার কিছু নেই, কারণ তিনি তার অতীতের অবদানের সাথে তিনি বেঈমানি করেছেন। শেখ মুজিবের মতো, শেখ মুজিবুর রহমান যেরকম দেশের জন্য কাজ করেছেন, মানবতার জন্য কাজ করেছেন, মানুষের অধিকারের জন্য সারা জীবন লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বাংলাদেশটা স্বাধীন করে দিয়েছেন। সেই শেখ মুজিব এক পর্যায়ে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছেন। সেই শেখ মুজিব রক্ষী বাহিনী কায়েম করে এক প্রকার গণহত্যা করেছেন, হত্যা রাজনীতিতে মেতে উঠেছেন, এবং যার ফলশ্রুতিতে একটা পর্যায়ে দেখেন শেখ মুজিবের নাম গন্ধ কোথাও নাই। শেখ মুজিবের নাম নেওয়া এখন একটা অপরাধ। শেখ মুজিবের কোনো মূর্তি বাংলাদেশে কোথাও নেই, কোনো ছবি কোথাও রাখা যায় না, রাখাটা একটা অপরাধ। কোথাও যদি শেখ মুজিবের কেউ কিছু রাখে, তাকে পুলিশ ধরবে, তাকে জনগণ মপ করে পিটাবে। রাশেদ খানের অবস্থান একটা এরকম, তার অনেক অবদান আছে। কেন? এই যে শেখ মুজিব সারা জীবন যে জন্য লড়াই করেছেন, বাকশাল কায়েম করে তার সাথে বেঈমানি করেছেন, মানে শেখ মুজিবের এন্ডিংটা হচ্ছে গণতন্ত্রের সাথে বেঈমানি। রাশেদ খান এখন যে ভূমিকা আছেন, এটা গণতন্ত্রের সাথে বেঈমানি। তার নিজের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, তার নিজের যে লড়াই সংগ্রাম, তার সাথে বেঈমানি। কারণ তার লড়াই সংগ্রামের সময় যে কথা বলতেন, যে ন্যারেটিভের রাজনীতি করতেন, পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলতেন, গণতন্ত্রের পক্ষে বলতেন, এখন তার অবস্থান পুরোপুরি পরিবারতন্ত্রের দালালি, একটা দলের নোংরা দালালি। মিনিমাম বিএনপির মধ্যে অনেক ভালো ভালো নেতা আছে, স্মার্ট বিএনপি আছে, যেমন আশরাফ উদ্দিন নিজাম। তার যে ব্যক্তিত্ব, তার যে গার্ডস, তার যে কথাবার্তা যদি শুনেন, তিনি বিএনপি করেন, তার আদর্শ থেকে তিনি এক চুলো নড়েননি। তিনি বিএনপি হুইপ কত কিছুই না হয়েছেন। এরকম আরো অনেক বিএনপির বেশিরভাগ নেতারা কিন্তু ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু রাশেদ খানের মতো ব্যক্তিত্বহীন স্যাসরা কোনো বিএনপি নেতা, তিনি কিসের নেতা? তার কোনো পদ পদবি আছে?
নাই, তিনি গণ অধিকার পরিষদের সাবেক নেতা, এই পরিচয় দেওয়া যায়। আর বিএনপির কর্মী, তাও কোথাও কাগজে কলমে নাম আছে কোনো কমিটিতে বা এরকম নাই, সর্বোচ্চ কর্মী বা সমর্থক বলতে পারেন। তা বিএনপি সমর্থক, বিএনপি থেকে ইলেকশন, আরে ভাই বিএনপি সমর্থনে ইলেকশন তো অন্য দলের লোকজনও করে। অন্য দলের লোকজন ধানের শীষে প্রতীকে নির্বাচন করতে পারতো, এখন হয়তো পারে না। জামাতের আমিরও ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন, এর মানে এই নয় যে তিনি বিএনপি। তো রাশেদ খান বিএনপির কি, তার তো পরিচয় নেই। এই জন্য আমি ইদানিং দেখছি যে রাশেদ খান যেসব কথাবার্তা বলেন এগুলো একদম লিমিট ক্রস করা এবং আত্মমর্যাদাহীন, ব্যক্তিত্বহীন, ছ্যাঁচড়া টাইপের কথাবার্তা। কেন এইসব কথাবার্তা বলেন? এই রাশেদ খান ছেলেটা পুরোটা হতাশায় ভুগছেন, হতাশাগ্রস্ত এক যুবক রাশেদ খান। কারণ তিনি দেখছেন যে তার বন্ধু বান্ধব, ছোট ভাই একজন এমপি হয়ে গেছে, তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত, তাদের একটা গুরুত্ব আছে। কিন্তু রাশেদ খানের বিএনপিতে কোনো গুরুত্ব নাই। এলাকায় গেলে বিএনপির আর এক গ্রুপ লড়াই, এমপি হতে পারলেন না, গণ অধিকার পরিষদের নেতা না, কোনো পোস্ট পজিশন কিছু নেই। এক জায়গায় চেয়ার টেবিল নিয়ে বসবেন সেই জায়গাও তো নাই। আচ্ছা, রাশেদ খান থাকে কোথায়? কোথাও অফিস আছে বলতে পারবেন? কি করেন? তার পেশা কি? কোনো ব্যবসায়িক অফিস আছে না রাজনৈতিক অফিস আছে? দেখবেন যে কিছুই না। জাস্ট কোনো টেলিভিশন চ্যানেল ডাকে, ওখানে কথা বলেন আর ফেসবুকে এক একটা বিতর্কিত কথা বলে জনগণের অ্যাটেনশন সিক করার চেষ্টা করেন। এছাড়া রাশেদ খানের কোনো রেলেভেন্স নেই। একজন রাজনীতিবিদ, তার কোনো অফিস নাই, কোনো অ্যাড্রেস নাই। কিসের রাজনীতিবিদ? এলাকায় যেতে পারেন না, বিএনপির লোকজন লড়ায়, তারা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই হতাশা থেকে রাশেদ খান এই উল্টোপাল্টা কথাবার্তা বলছেন। এবার আসি, এই হতাশাগ্রস্ত যুবক রাশেদ খান কি বলছেন। এবং আমি মনে করি রাশেদ খান যদি ভদ্র হয়ে থাকেন, রাজনৈতিক সভ্যতা, ভব্যতা অথবা রাজনৈতিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলোতে যদি তিনি বিশ্বাস করে থাকেন, নাসিরুদ্দিন পাটোয়ারির কাছে ক্ষমা চাইবেন, তার বক্তব্য প্রত্যাহার করবেন, আমরা সেই পরামর্শ দিচ্ছি। তাহলে সবার কাছ থেকে সম্মান পাবেন। আমি তো রাশেদ খানকে প্রথমে যেভাবে ভূমিকায় গ্লোরিফাই করলাম, এটা অনেক সম্মান, আরো সম্মান দিয়ে কথা বলবো। কারণ সত্যিকার অর্থে এই ছেলেটার অনেক ত্যাগ আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জনগণ কিন্তু রাশেদ খানকে এখন শুধু গালি দিচ্ছে। রাশেদের কোনো একজন ভক্ত বাংলাদেশে আছে কেউ দেখাতে পারবেন না, বিএনপির লোকজনও তাকে দেখতে পারে না। অথচ রাশেদের লক্ষ লক্ষ ভক্ত থাকার কথা। গণ অধিকার পরিষদের লোকজনও তাকে বলে বেঈমান। ফারুক থেকে শুরু করে এদেরকে জিজ্ঞেস করেন রাশেদ খানকে, যে এর মতো বেঈমান বাটপার আর হতে পারে না। কারণ সারা জীবন গণ অধিকার পরিষদ করে একটা দলের সেক্রেটারি হয়ে সে কিভাবে বেঈমানি করে দল ছেড়ে অন্য একটা দলে যোগ দেয়? মানে কতটা স্বার্থবাদী হলে এই ধরনের চরিত্রহীন, রাজনৈতিকভাবে চরিত্রহীন, ব্যক্তিগতভাবে তিনি অসাধারণ ভালো ছেলে, কোনো সন্দেহ নেই। তো দর্শক, এই রাশেদ খান লিখেছে বিস্ফোরক মন্তব্য, সমস্ত পত্রিকায় এসেছে। তিনি নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না, অতীতে সে জামাত ইসলামী গালিগালাজ করেছে। মানে গাজা না খেলে নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। অতীতে জামাত ইসলামী গালিগালাজ করেছে, জামাতের সাথে মিতালি করে বিএনপি গালিগালাজ করছে, এইসব হাবিজাবি কথা বলছেন। আরে বিএনপি তো অতীতে জামাতকে চেটেছে, গোলাম আজমের পাও ধরে 1991 সালে ক্ষমতা এসেছে। তা এখন বিএনপি জামাতের বিরোধিতা করে না? রাজনীতি তো এমনই, আজকে একজন রাজনীতি পার্মানেন্ট শত্রু মিত্র বলতে কিছু নেই। আজকে আপনার শত্রু কালকে আপনার মিত্র হবে, এটি তো স্বাভাবিক। তো এইটা কোনো কথা যে একসময় নাসিরুদ্দিন পাটোয়ারি জামাতকে গালাগালি করেছেন, এখন জোট, এটাই তো রাজনীতি। আর এই জোট, এটা নির্বাচনী জোট, এবং কালকে জামাতকে আবার গালাগালি করবেন, মানে এটা তো কোনো অপরাধ না। রাশেদ খানরা একসময় বিএনপি তারেক রহমানের সমালোচনা করেছেন, এখন তারেক রহমানকে আব্বা ডাকেন, এটাই তো রাজনীতি। একসময় রাশেদ খান শেখ হাসিনাকে আম্মা বলেছেন, গণতন্ত্রের মা বলেছেন, শেখ মুজিবকে আব্বা বলেছেন, এখন শেখ হাসিনা শেখ মুজিবকে গালিগালাজ করেন না, এটাই তো রাজনীতি। এটা ইটস ভেরি সিম্পল। পোস্টে তিনি বলেন, গাঁজা সেবন না করলে নাসিরুদ্দিন পাটোয়ারি হওয়া যায় না। অতীতে সে জামাত ইসলামী গালিগালাজ করেছে, অমুক তমুক, জামাতকে কি কি বলেছে তার একটা তালিকা দিয়েছেন, এগুলো বলতেই পারে। এখন বলছেন এগুলো। দেখেন, প্রথম কথা হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারির ভুল বক্তব্য থাকতে পারে, উল্টোপাল্টা কিছু বলে থাকতে পারেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু রাজনীতির সমালোচনা থাকবে। কিন্তু এই যে গাঁজাখোর এবং ডোপ টেস্ট করানো দরকার, এগুলো কি? এগুলো একদম ইতর শ্রেণীর লোক ছাড়া, একদম আনসিভিলাইজড বেয়াদব ছাড়া রাজনীতিতে এই ধরনের শব্দ সমালোচনার জন্য এক নেতার আর এক নেতার সামনে ব্যবহার করতে পারে না। এটা একদম গ্রামগঞ্জে ছেঁচড়া মহিলারা একে অপরের সাথে ঝগড়া করলে যে ভাষায় গালি দেয়, ওর চাইতে নিকৃষ্ট ভাষা। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রতিপক্ষের রাজনৈতিক সমালোচনা করতে যে গাঞ্জাখোর, গাঁজা না খেলে বলতে পারেন না, এটা কোনো কথা? এটা কোনো ভাষা হতে পারে? শেম, শেম। মানে জনগণ এই রাশেদ খানকে থুথু দিবে এবং সবাই থুথু দিচ্ছে, এগুলো কি? স্যার, নাসিরুদ্দিন পাটোয়ারি তো প্রচুর সমালোচনা করেছেন মির্জা আব্বাসের, তাকে কোনোদিন গাঞ্জাখোর, নেশাখোর এগুলো বলেছেন? এটা তো ব্যক্তিগত আক্রমণ। গাঞ্জাখোর, ডোপ টেস্ট,
এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে? বিএনপিতে যদি রাশেদ খানের পদ পদবি থাকতো, তাহলে আমি বিশ্বাস করি বিএনপি যতটুকু সিভিলাইজেশন বা ডিসেন্টেন্স ধারণ করে, তাহলে তাকে প্রথমে শোকজ করতো, তারপরে বহিষ্কার করতো। যেহেতু বিএনপিতে তার পদ পদবি নেই, বিএনপি তো বহিষ্কার করতে পারে না। তা আমরা ধিক্কার জানাই এবং ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।